স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে যুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ। থ্যাংক ইউ। একই সঙ্গে অনলাইনে পুরো সময়ের জন্য অতিথি হিসেবে যুক্ত হবেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। অধ্যাপক শফিকুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাই একাত্তর জার্নালে। শুরুতে আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে একটা ছোট্ট কমেন্ট জেনে নিই। জাকসু নির্বাচনের ফলাফল অবশেষে জানা গেল। 48 ঘন্টা পেরিয়েছে ভোট গুনতে এবং নানান ধরনের প্রশ্ন। একটা ঘটনাবহুল একটা নির্বাচন ছিল এই 2 দিনে। নানান ঘটনা নির্বাচনের দিন থেকে শুরু হয়েছে ধারাবাহিকভাবে, অনেক কিছু বলা যায়। সেই জায়গা থেকে একটা ছোট্ট কমেন্ট নেই আপনার। এটা অবশ্যই এটার এই যে দীর্ঘসূত্রিতা, এটা অপ্রত্যাশিত ছিল, এটা কেউ আশা করেনি। তো স্বস্তির বিষয় হচ্ছে যে অনেক বড় লম্বা একটা সময় লাগলেও শেষ পর্যন্ত তারা ফলাফলটা ঘোষণা করেছে। যে ফলাফলটা এখানে যিনি বিশেষ করে নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী বিপি পোস্টে বা সর্বোচ্চ পোস্টে বা অন্যান্য বড় পোস্টগুলোতে যারা কাছাকাছি, যাদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তারা মেনে নিয়েছে। সো এটা একটা বলতে পারেন যে এটা একটা স্বস্তির বিষয়। এই পর্যায়ে একটু আলোচনায় যুক্ত করে নেব মোহাম্মদ আলী চিশতি, নির্বাচিত সদস্য জাকসু কেন্দ্রীয় সংসদের। তাকে যদি একটু যুক্ত করে নিই। সঙ্গে রাইয়ান বিন আমিন, একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি। রাইয়ানকেও একটু যুক্ত করে নিই। যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনার একটা ছোট্ট মন্তব্য একটু জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আলোচনা, তারপর আমি একটু মোহাম্মদ আলী চিশতির কাছে যাব। জি, ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি চাকসু ইলেকশন অলরেডি ফলাফল ঘোষণা করেছে। তো জাতি এই নির্বাচন ফলাফল ঘোষণা একটু বিলম্ব হওয়ার কারণে জাতি আসলে অধীর আগ্রহে ছিল এবং উৎকণ্ঠার মধ্যে ছিল। তা আমরা দেখি যে সবশেষে এর ফলাফল ঘোষণা করেছে এবং সেখানে শিবির পূর্ণ প্যানেলে, বিশেষ করে 25টি না কতটা প্যানেলের মধ্যে 20টি প্যানেলে শিবির বিজয়ী হয়েছে। তো প্রথমত আমি পত্রপত্রিকা এবং ব্যক্তিগতভাবে যেটা জেনেছি, সেখানে হলো ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হয়েছে। এটাও একটা বিলম্বর কারণ। আর একটা হচ্ছে যে সম্ভবত না, একজন শিক্ষিকা মারা গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। উনি চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক, জান্নাতুল ফেরদাউস। শোক প্রকাশ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি। এবং সবশেষে ইলেকশন ঘোষণা করা হলো। তো এখন আমরা আলোচনা করব যে শিবির ডাকসুতে নির্বাচিত হয়েছিল এবং চাকসুতেও নির্বাচিত হয়েছে। তাদের এই বিজয়ের কারণ কি, এটা আমরা হয়তো পর্যালোচনা করতে পারি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আপনি নির্বাচন করেছেন এবং যে 7টা প্যানেল নির্বাচন করেছিল তার মধ্যে 5টা প্যানেল আগেই এই নির্বাচন বা ভোট যেটা বলি এটা তারা বর্জন করেছে। আপনারা ছিলেন এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল ছিল। সেই জায়গা থেকে যে এই যে নানান ধরনের ঘটনাবহুল, কয়েকজন শিক্ষক পদত্যাগ করলেন, নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন, পরবর্তীতে ভোট গুনতে এত সময় লাগলো, সেটা নিয়ে একটা নানান জায়গা থেকে প্রশ্ন, নানান রকম কথাবার্তা এগুলো আসছে। সেই জায়গা থেকে আপনি জিতেছেন, শুরুতে আপনাকে একটু অভিনন্দন জানাই, তারপরে একটু যদি মন্তব্য করেন। জি, ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য। আসলে জাকসু হচ্ছে আমাদের প্রায় দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত একটি ছাত্র সংগঠন, ছাত্র সংসদ নির্বাচন, যেটি 33 বছর অপেক্ষার পর আমরা শিক্ষার্থীরা জুলাইকে কেন্দ্র করে, জুলাই হওয়ার কারণে আমরা জাকসুটি পেয়েছি। তো এখানে আমরা জাকসু হওয়ার জন্য জুলাইয়ের সময় আমাদের 9 দফার মধ্যে একটি দফা ছিল যে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে, যার পরিপ্রেক্ষিতে জুলাই পরবর্তী সময় আমরা জাকসু চেয়েছিলাম, কিন্তু এটি খুব সহজ হয়নি। এর জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এবং বারবার একটি ডেট দেওয়ার পরেও বিভিন্ন কারণে নানা ষড়যন্ত্রের মুখে পড়ে এই ডেটটিকে পিছানো হয়েছে।
তারপরেও শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পড়ে বা বিভিন্ন অধিকারের আদায়ের শিক্ষার্থী সম্মিলিত প্রচেষ্টার কারণে 11 সেপ্টেম্বর আমাদের জাকসু নির্বাচনের ডেট ফিক্স করা হয় এবং সে অনুযায়ী আমরা সকলে বিভিন্ন প্যানেল গুছিয়ে আমরা নির্বাচন প্রচারণায় মাঠে নামি। কিন্তু পরবর্তীতে দেখা যায় ক্যাম্পাসের ভিতরে জাকসুর যে আচরণবিধি ছিল, বেশ কিছু প্যানেল বা বেশ কিছু প্রার্থীরা তারা এই যে আচরণবিধি লঙ্ঘন করেছিল এবং এখানে বেশ বেশ কিছু সমস্যা হয়েছিল। এগুলো আমরা নানান সময়ে নানান বিষয়ের মাধ্যমে তুলে ধরেছি, আমরা অভিযোগ জানিয়েছি, স্মারকলিপি দিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন থেকে এগুলোর সে সময় সুষ্ঠু কোনো তদন্ত রিপোর্ট বা এগুলোর কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এটি আসলে জাকসুর একটি সমস্যা ছিল। কিন্তু কিন্তু একটি কথা সত্যি, যেটি হচ্ছে আমরা জাকসু কেন্দ্রে যে ভোট দিতে গিয়েছিলাম, এটিতে সাধারণ শিক্ষার্থীরা 67% যে ভোট কাস্টিং হয়েছে, এখানে কোনো প্রকার সন্দেহ করার কোনো প্রকার অবকাশ নেই। 67% বৈধ শিক্ষার্থীরা, সচেতন শিক্ষার্থীরা সেখানে ভোট দিতে গিয়েছিল এবং প্রত্যেকটি ভোট সুষ্ঠু নিরপেক্ষভাবে সেখানে প্রদান করা হয়েছে। আচ্ছা, সেরকম মনে করছেন? কোনো দ্বারা প্রশ্ন যদি থাকে যে আলী চিশতির কাছে। না, আপনার এই যে দীর্ঘসূত্রিতা, এটা নিয়ে নানা প্রতিক্রিয়া আছে ফলাফল ঘোষণায়। সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়াটা কি ফলাফল ঘোষণাটা এই বিলম্বের কারণে? আচ্ছা, তো আমরা ফলাফল ঘোষণার সময় আমাদের প্রথমে আমার মেশিন কেনা হয়েছিল। আমরা ভেবেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও 3-4 ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশিত হবে, কিন্তু বেশ কিছু সংগঠন অসংগতি জানায় আমার মেশিন কেনা নিয়ে তারা প্রশ্ন তুলে এবং তাদের দাবি ছিল যে এটি হচ্ছে হাতে গণনার মাধ্যমে যাতে ভোট প্রকাশ করা হয়। তো পরবর্তীতে প্রশ্ন সেদিকে আগায়, কিন্তু আমরা পর্যাপ্ত লোকবলের ভাবে সেটি দীর্ঘায়িত হয় এবং শিক্ষার্থীদের ভোগান্তি বাড়তে থাকে এবং বিভিন্ন সময় নানান ষড়যন্ত্রের মাধ্যমে মাঝপথে জাকসুর ফলাফল স্থগিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র মহল তারা ষড়যন্ত্র করছিল। এই অবস্থা বুঝতে পেরে আমরা শক্ত অবস্থানে যাই এবং আমরা গতকাল আলটিমেটাম দেই যে গতকালকের মধ্যে, মানে গতকালকে ছিল তার মধ্যে হচ্ছে আমাদের জাকসুর ফলাফল আমাদের হাতে তুলে দিতে হবে। তো তারপরে প্রেক্ষিতে পরবর্তীতে টেবিল সংখ্যা বাড়ানো হয়, পর্যাপ্ত লোকবল নিয়োগ করা হয় এবং কাজের দ্রুতগতির মাধ্যমে আমাদের আজকে সন্ধ্যার আগে আমাদের ফলাফল বেরিয়ে আসে এবং আজকে সন্ধ্যা আপনারা দেখতে পেয়েছেন একটি সুষ্ঠু ফলাফল আমাদের তুলে দেওয়া হয়েছে। তো আমরা মনে করি যেহেতু তাদের বিভিন্ন প্যানেলের অসঙ্গতি ছিল ওএমআর মেশিন নিয়ে, তো পরবর্তীতে যেহেতু হাতে গণনার মাধ্যমে একটি সুষ্ঠু ফলাফল গণনা আমাদের সামনে সম্পন্ন হয়েছে, যেখানে আমাদের এজেন্টরা ছিল, তো আশা করি এখানে আঙুল তোলার কোনো অবকাশ নেই। এখানে একটি সুষ্ঠু ফলাফল আমাদের সামনে এসেছে এবং এখানে যারা প্রতিনিধি হয়েছে তারা শিক্ষার্থীদের বৈধ ভোটের মাধ্যমে প্রতিনিধি হয়েছে। জি, রায়ান বিন আমিন, আপনি আসলে কি পরিস্থিতি দেখেছেন? আপনার কাছে একটু জানি যে কারণ অনেকে ভোট বর্জন করেছেন, তাদের এক ধরনের অভিযোগ, তারপরে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা এই নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করেছেন বিশৃঙ্খলা, অনিয়ম, দলীয় প্রভাবের অভিযোগ তুলে। নানান ঘটনা প্রবাহ ছিল, একজন অসুস্থ হয়ে মারা গেছেন একজন শিক্ষক, এবং পরবর্তীতে একটা সময়ে এরকম শোনা যাচ্ছিল যে হয়তো নির্বাচন কমিশন এই ভোট গণনা করবে কিনা, কারণ নির্বাচন কমিশনারই পদত্যাগ করে বসেছেন। পরবর্তীতে এমন একটা আছে যে একটা পক্ষ বলেছে, যে গণমাধ্যমে এসেছে এটা, যে এক পক্ষ বলেছে যে নির্বাচন এখন স্থগিত করে দেওয়া বা নির্বাচন যে পর্যায়ে আছে এই পর্যায়ে রেখে দেয়া, আর একটা পক্ষ ভোট গোনার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে, যে কারণে পরবর্তীতে এরকম গুনতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বা এরকম একটা খবর আছে। সেই জায়গা থেকে আপনি আসলে কি দেখেছেন? আপনি যেটা বলছিলেন যে একটা পক্ষ চেয়েছে যে স্থগিত হয়ে যাক, আর একটা পক্ষ যে স্থগিত হয়ে যাওয়ার পক্ষ, এটি গতকালকে অধ্যাপক মাফরুজ সাত্তার পদত্যাগ করেছেন সহকারী নির্বাচন কমিশনার, আর আজকে কিন্তু ভোট গণনার একদম শেষ মুহূর্তে এসে পদত্যাগ করেছেন আরো একজন নারী শিক্ষক, তিনি সহকারী নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম স্নিগ্ধা। অধ্যাপক মাফরুজ সাত্তাররা চেয়েছিলেন আসলে যেটা গণমাধ্যমে, এটা আসলে অনেকটাই সত্য যে এই নির্বাচনটা স্থগিত হোক। মাফরুজ সাত্তারের দাবি হচ্ছে যে অভিযোগগুলো নির্বাচন কমিশনার জমা পড়েছে, আবার শুরুর দিকে বিশেষ করে হচ্ছে ড্রাগ টেস্টের ডোপ টেস্টের ফলাফল কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি যে যারা ডোপ টেস্ট করতে দিলেন তাদের ডোপ টেস্টের ফলাফল কি, সেখানে কতজন ধরা পড়লো বা সবাই নেগেটিভ বা পজিটিভ আসলো কিনা, এই বিষয়গুলো এখনো পর্যন্ত খোলাসা করেনি নির্বাচন কমিশন। পাশাপাশি সাইবার বুলিং বা হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগগুলো জমা পড়েছিল সেগুলো কোনো সুরাহা হয়নি। এছাড়া ওয়েমার মেশিন কেনা নিয়ে যে অভিযোগ এসেছিল সেটার কোনো সুরাহা হয়নি, কিন্তু একটা পর্যায়ে নির্বাচন কমিশন বাধ্য হয় মধ্যরাতে, যখন ছাত্রদল বাম সংগঠনগুলো একসাথে নির্বাচন কমিশনে যায় এবং সেখানে বেশ হট্টগোল হয় এই বিষয়গুলো নিয়ে। পরবর্তীতে ছাত্র শিবিরের নেতা যারা আছেন তারাও সেখানে নির্বাচন কমিশনে উপস্থিত হন এবং একটা পর্যায়ে নির্বাচন কমিশন এই একটা মধ্যরাতে একটা বিজ্ঞপ্তি দেয় যে ওএমআর বাদ দিয়ে অ্যানালগ পদ্ধতি হাতে গণনার মাধ্যমে ভোট
গোনা হবে, যার ভোগান্তি কিন্তু আমরা দেখলাম যে প্রায় 44 ঘন্টা পরে ফলাফল আসলো এবং একজন শিক্ষিকা মারা গেলেন এবং একাধিক শিক্ষক এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আর যে পক্ষটির কথা বলছেন যে ভোট গণনা চেয়েছিল বা চলতে চেয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম স্যার এবং অধ্যাপক লুৎফুল ইলাহি, পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান, তার ভূমিকা মোটামুটি ভালোই ছিল আমরা যেটা দেখেছি। আরেকটা বিষয়, অধ্যাপক কামরুল হাসান যিনি বর্তমান উপাচার্য, তিনি কিন্তু একাধিকবার বৈঠক করেছেন নির্বাচন কমিশনার শিক্ষকদের সাথে। গতকালকে যখন তিনি প্রথম বৈঠকে আসেন তখন কিন্তু একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে হয়তো ভোট গ্রহণ স্থগিত হবে, কারণ তার আগ থেকে আমরা একটু আভাস পাচ্ছিলাম যে অধ্যাপক মাহফুজ ছাত্র হয়তো পদত্যাগ করতে পারেন। তার আগে আবার অধ্যাপক নজরুল, গণিত বিভাগের শিক্ষক, যিনি বর্তমানে বিএনপি পন্থী যে শিক্ষক আছেন যারা আছেন, পাশাপাশি ক্যাম্পাসের ছাত্রদলকে পুরোপুরি তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি সহ বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের শিক্ষক চয়ন স্যার, তিনি সহ আরো কয়েকজন শিক্ষক কিন্তু তারেক রহমানের সাথে অনলাইনে মিটিং করার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ সহ পেজে, যে বিষয়গুলো নিয়ে সমালোচনা ঝড় ওঠে। তো অধ্যাপক কামরুল হাসান অর্থাৎ উপাচার্য যখন নির্বাচন কমিশনারদের সাথে জরুরি বৈঠকে বসেন, তখন এই গুঞ্জনটা ছড়িয়ে পড়ে এবং হলগুলো থেকে প্রচুর সংখ্যক প্রায় 400-500 শিক্ষার্থী কিন্তু নির্বাচন কমিশনার অফিসের সামনে চলে আসে এবং তারা বিক্ষোভ করতে থাকে যে নির্বাচন যেভাবে হোক এই ভোট গণনা বন্ধ করা যাবে না, ভোট গণনা চালিয়ে যেতে হবে। এবং পরবর্তীতে এক প্রকার বাধ্য হয়ে কিন্তু উপাচার্য সিদ্ধান্ত জানান যে ভোট গণনা চালিয়ে যেতে হবে এবং সেখান থেকেই তিনি লোকবল বাড়ানো থেকে শুরু করে টেবিল বাড়ানো, প্রথমত মাত্র 3টা টেবিলে ভোট গণনা কাজ চলছিল, পরবর্তীতে গতকালকে বিকেল থেকে আসলে 9টা টেবিলে ভোট গণনা কাজ শুরু হয় এবং একাধিক জনবল যারা এর আগে বিশ্ববিদ্যালয় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে শিক্ষক সমিতি নির্বাচন কর্মকর্তা বা কর্মচারী সমিতি নির্বাচনে যারা দায়িত্ব পালন করতেন বা ভোট গণনা কাজে যারা এক্সপার্ট, তাদেরকে সেখানে নিয়ে আসা হয়, কাজে লাগানো হয় এবং তখন থেকে আসলে আশা করা যাচ্ছিল যে দ্রুত সময়ের মধ্যে ফল ঘোষণা করা সম্ভব এবং সেটা কিন্তু আমরা দেখতে পেলাম গতকালকে বিকেলেও যেখানে তৎপরতার পরে এখানে মানে ভোট গণনার লোকবল, সরঞ্জাম, টেবিল এগুলো বাড়ানোর পরে আসলে মূল গণনাটা শুরু হয়েছে এরকম বলছেন আপনি। জি, আবুল কালাম আজাদ মজুমদার, কোনো যদি প্রশ্ন আমার সহকর্মীর কাছে থাকে করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে ছাত্র সংগঠনগুলো তো তাদের যার যার অবস্থান থেকে নির্বাচনে তাদের বক্তব্য জানিয়েছে, কিন্তু একটা জিনিস আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে যে শিক্ষকদের যে অন্তঃকন্দল, এই অন্তঃকন্দলটাও এই নির্বাচনে অনেকটা প্রকাশ্যে চলে এসেছে। আপনারাও কি তাই মনে করেন কিনা? জি, হ্যাঁ, এই বিষয়টা সুস্পষ্টভাবে বললে উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, তিনি একজন বিএনপি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একজন নেতা, পাশাপাশি গতকালকে নির্বাচন কমিশনার যিনি পদত্যাগ করলেন অধ্যাপক মাহফুজ ছাত্র, তিনি বর্তমান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির আহ্বায়ক। তো এই দুজনের মধ্যে আমরা একটা ফাটল দেখতে পাচ্ছি, অর্থাৎ কামরুল হাসান উপাচার্য হওয়ার পর থেকেই এই দুজনের মধ্যে একটা মনোমালিন্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যদিও তারা বেশ ঘনিষ্ঠ একটা সময় ছিলেন একসাথে, তারা এই বিএনপি পন্থী রাজনীতি থেকে শুরু করে যে কোনো আন্দোলন সংগ্রামে কাজ করেছেন। তো এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এটা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনে এটা খুব স্পষ্টভাবে সবার চোখে পড়েছে। মানে দলীয় কোন্দলের ভেতরেও আবার একটা অন্তঃকন্দল, শিক্ষকদের একটা অন্তঃকন্দল, এটা অনেকেই এটা দেখেছেন, কিন্তু হয়তো সরাসরি এটা নিয়ে কথা বলেননি। আরেকটা জিনিস আমার করতে চাই যে বিশেষ করে ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল, এই ছাত্রদলটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে অধ্যাপক নজরুল ইসলাম, যিনি গণিত বিভাগের শিক্ষক। তো এটা নিয়েও আসলে শিক্ষকদের মধ্যে একটা অন্তঃকুন্দল আছে যে অনেক শিক্ষকই চান যে ছাত্রদলটাকে তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করবেন, কিন্তু না মানে এই আলোচনাটা মানে এমন জায়গায় গেছে যে এটা আরেকটু বড় করে আলোচনা করা দরকার মনে হয়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো। আমরা আলোচনায় ছিলাম বিরতির আগে জাকসু নির্বাচন নিয়ে। রায়ান বিন জসিম, আপনার কাছে আমার স্টুডিওর অতিথি আবুল কালাম আজাদের প্রশ্ন আছে, একটু যদি প্রশ্নটা। আপনি শিক্ষক আন্তঃকন্দলের কথা বলছিলেন। আমরা জানি যে এই নির্বাচনে যে ফলাফল ঘোষণায় বিলম্ব, অনভিজ্ঞতা এটা একটা কারণ, এর পাশাপাশি সমন্বয়হীনতা এটা অনেকেই দেখেছেন। আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বিশেষ করে উপাচার্য তার সহকর্মীদের কাছে পর্যাপ্ত সহযোগিতা পেয়েছেন কিনা, এটা আমার একটা প্রশ্ন। আর আজকে শেষ মুহূর্তে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেতা হিসেবে আমরা জানি। উনি কি এটা কি কোনো পলিটিক্যাল কোনো কার্ড ব্যবহার করতে চেয়েছেন বলে আপনাদের মনে হয় কিনা?
আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদে ছিলেন, আবার পাশাপাশি তিনি বাম ঘন রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন, অর্থাৎ বাম মনোভাবের একজন ব্যক্তি হিসেবে আমরা তাকে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পরিচিত তিনি। শেষ মুহূর্তে আসলে তিনি যখন শুরু থেকে ভোট গণনা শুরু থেকে কিন্তু বেশ ভূমিকা রাখছিলেন। ভোট কোন টেবিলে কে কোন হলেরটা কোন টেবিলে গণনা করা হবে, এবং এই ব্রিফিং গুলো কিন্তু তিনি দিচ্ছিলেন সেখানে দাঁড়িয়ে, এবং বেশ ভালো কাজ তিনি চালাচ্ছিলেন। একদম শেষ মুহূর্তে সে এরকম ভাবে তার পদত্যাগ করা একটা প্রশ্নের জন্ম দিয়েছে, আসলে তার উপর কোনো চাপ এসেছে কিনা বা কোন জায়গা থেকে তিনি পদত্যাগ করলেন। তবে এই ঘোষণা আসা অর্থাৎ বিষয়টি জানার পর থেকে আমরা একাধিকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি অর্থাৎ একটা সময় কিন্তু একটা পর্যায়ে শুরু থেকে ফোন ঢুকলেও তিনি ফোন ধরেননি, পরবর্তীতে ফোন বন্ধ পায়। এর মানে এখানকার কোনো সাংবাদিকই আসলে আমরা তার সাথে যোগাযোগ করতে পারি, এবং তিনি কেন পদত্যাগ করলেন সেই বিষয়টা আমরা জানতে পারিনি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন আছেন তাদের কাছে আমরা জানতে চাই যে পদত্যাগ পত্রের বিষয়টি তারা শুধুমাত্র জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগ পত্র পেয়েছেন কিনা বা সেখানে আসলে তিনি কোন কারণ উল্লেখ করেছেন সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা কেউই করেননি। শুধুমাত্র আমরা উপাচার্য প্রশাসনের কাছ থেকে আমরা নিশ্চিত হয়েছে যে তিনি পদত্যাগ করেছেন শুরুর দিকে, এবং তার ভিত্তিতেই কিন্তু আমরা সংবাদ প্রচার করেছি। আর আরেকটা প্রশ্ন যেটা করলেন যে উপাচার্য কতটুকু সহযোগিতা পেয়েছেন, যদি বলে যে বিএনপি পন্থী শিক্ষক যারা আছেন বা নির্বাচন কমিশনার আসলে শুরু থেকে চেষ্টা করছিলেন যে তাদের যেসব ঘাটতি আছে, তারা শুরু থেকে বলছিলেন যে এত বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর আগে যারা নির্বাচন করে গেছেন তাদের কি হয়তো এখন অনেকেই বেঁচে নেই বা বিশ্ববিদ্যালয় নেই বা অন্যান্য জায়গায় চলে গেছে, তারা যোগাযোগ করার চেষ্টা করে হয়তো অনেকের সাথে পারেননি, যার কারণে আসলে তারা যে সময়টুকুর মধ্যে নির্বাচন করতে চেয়েছেন সেটি আসলে পর্যাপ্ত ছিল না, যেটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার পর হয়তো তারা বুঝতে পেরেছেন। শিক্ষার্থীরা যখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যাচ্ছিলেন সেগুলো ওই সময় হয়তো তারা বুঝতে পেরেছেন, এবং শেষ পর্যন্ত নানা অসঙ্গতির পরে আসলে নির্বাচনটা হয়েছে। আর যদি আমি বলি যে উপাচার্য আসলে পুরোপুরি সহযোগিতা পাননি তার প্যানেলের যে শিক্ষক আছেন বিএনপি পন্থী শিক্ষক তাদের কাছ থেকে, সেখানে তিনি বেশ বড় একটা সহযোগিতা পেয়েছেন। তবে শিক্ষার্থীদের দাবির মুখে আসলে উপাচার্য শিক্ষার্থীদের যে দাবি যে সেটাকে আসলে উপাচার্য মেনে নিয়েছেন, এবং তিনিও বেশ মানে নির্বাচনটা যাতে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে হয় এবং নির্বাচনের ভোট গ্রহণ যাতে কোনোভাবে স্থগিত না হয় সেই বিষয়ে উদ্যোগ নিয়েছেন। অনেক ধন্যবাদ রায়্যান বিন আমিন এবং মোহাম্মদ আলী চিশতি, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য, এবং মোহাম্মদ আলী চিশতি আপনাকে অভিনন্দন জানাই জাকসু নির্বাচনে জয়লাভের জন্য। দর্শক, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু আলোচনা করতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন, 3 ধরনের পদ্ধতির কথা বলেছে দলগুলো, বিশেষ করে বিএনপি, জামায়াত এবং এনসিপি। এটা নিয়ে মতভিন্নতা আছে, এবং গত বৃহস্পতিবার সভা করেছিল। সভা করার পরে সেটা দেখা গেছে যে সেখানেও সিদ্ধান্ত আসেনি, আগামীকাল আবার বসবে এরকম একটি সিদ্ধান্ত আছে। জুলাই সনদ বাস্তবায়ন 3 ধরনের পদ্ধতির কথা বলছে বিএনপি, জামায়াত এবং এনসিপি। এটা আমরা একটু আলোচনা করতে চাই। আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির। হেলাল ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর জার্নালে। এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি জার্নালে। মানে পরিস্থিতিটা এখন আসলে যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, বিএনপি একভাবে বলছে, জামায়াত ইসলাম একভাবে বলছে, এবং এনসিপির আলাদা একটা মত আছে। সেই জায়গায় আসলে মানে কি দেখেন দলগুলোর মধ্যে যে ঐক্য বা এই যে অনৈক্য যদি থাকে সেটা এক ধরনের পরিস্থিতি তৈরি করবে, সেই জায়গায় শুরু করব এস এম সাইফ মুস্তাফিজ আপনাকে দিয়ে। জি, প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমার একটু সমালোচক আছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি, যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন দেখেন, আসলে অভ্যুত্থানের পরবর্তী সময়ে মানে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে মানে নতুন করে যে আসলে আমাদের সংস্কারের এই আলাপগুলো এসছে, এবং আমরা যে চাচ্ছি যে আমাদের সিস্টেমেটিক পরিবর্তন, তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোনোভাবেই একমত বা কোন প্রক্রিয়াতে আসলে এটা বাস্তবায়ন হবে, স্পেশালি আমাদের যে জুলাই সনদ, সেই জায়গাটা আসলে এখনো রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। এবং আমি একটু আগে আপনাদের রিপোর্টটা দেখলাম যে সেখানে আসলে দেখছেন যে মেজরিটি কিন্তু আসলে পরবর্তী কোনো রাজনৈতিক দলের উপরে ভরসাটা আসলে করতে পারছে না, এবং একটা বড় অংশ, প্রায় সম্ভবত 74% মানুষ আসলে চায় যে এই সংস্কারগুলো আসলে এই সময়ের মধ্যে যেন হয়। এবং রাজনৈতিক দলগুলোর প্রেক্ষাপটেও আসলে কিন্তু মানে 3টি, প্রথমে আমি যতটুকু আমাদের ছিল যে 6টি
পদ্ধতি তারা বলেছিল ঐক্যমত্য কমিশনে, বা তারাও ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজ স্যার সহ তারা বলেছিলেন। তো সেই জায়গা থেকেও দেখা যাচ্ছে যে প্রধান যে রাজনৈতিক দলটি নিজেদেরকে আসলে মূল জায়গায় সবকিছুতে আসলে বার্গেনিং টেবিলে তারা যেখানে আপহোল্ডে থাকার চেষ্টা করছে, তারা এই জায়গাগুলোতে আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। তো আমি মনে করি বিএনপি একটা নেতা সুষ্ঠু সালাউদ্দিন আহমদ, নির্বাচনের হওয়ার বিএনপি নেতা, জন্য জি এই মেজর জায়গাগুলো আসলে যদি সংস্কার না হয়, তাহলে আমরা আসলে পিছনে ফিরে যাচ্ছি। জি বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলছেন যে সনদ এখন বাস্তবায়ন করা হলে দুটি সংবিধান চলার মতো অবস্থা হবে। কোনো নাগরিক আদালতে চ্যালেঞ্জ করলে আদালত প্রশ্ন করবেন সংবিধান কে পরিবর্তন করলো, কিভাবে করলো, এই এখতিয়ার কারো আছে? সেই জায়গায় কি উত্তর আসলে? আসলে দেখেন যে সংবিধানের যে আলাপটা আমরা দিচ্ছি, যে মানে এই বিপ্লবও কিন্তু আসলে সংবিধান মেনে আসলে হয়নি। শেখ হাসিনা যেভাবে পালালো, সেটাও কিন্তু আসলে সংবিধানে ওইভাবে উল্লেখ করা আছে কিনা আমি জানি না, যারা সংবিধান বলতে তারা জানবেন। এবং 106 অনুচ্ছেদের মাধ্যমে যেভাবে এখনকার যুগে গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে, সেখানে অনেক কিন্তু লুপহোল আছে, ল্যাকিং আছে। তো এখন মানে একদম বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে মানে গণপরিষদ নির্বাচনটা একটা বড় একটা জায়গা তৈরি হতে পারে। এবার গণভোটের ব্যাপারে আমি দেখেছি যে জনগণের একটা রায় আছে। তো সেই জায়গা থেকে মানে জনগণ তো আসলে সব থেকে আমাদের প্রধান শক্তির এক্স্যাক্টলি, উৎস। মানে তো তারা যদি আসলে মনে আপনার করে এই গণপরিষদ প্রসঙ্গেও সালাউদ্দিন আহমদ বলেছেন আজকে যে সংবিধানের মূল কাঠামো এবং চরিত্র পরিবর্তন হলে গণপরিষদ করা হয়। প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার হয়েছিল 72 সালে, যখন দেশে সংবিধান ছিল না, কিন্তু এখন সংবিধান আছে। জিয়াউর রহমানের আমলে প্রোক্লেমেশন জারির মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়নি, তখন সংবিধান স্থগিত ছিল। তাই রাষ্ট্র পরিচালনার স্বার্থে প্রোক্লেমেশন জারি করা হয়েছিল, এগুলোর বৈধতা দেওয়া হয়েছিল পরবর্তী সংসদে। এখন মানে প্রোক্লেমেশনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের এখতিয়ার কারো নেই। সেই জায়গায় আসলে তো মানে আইনি জটিলতা, সেটা কিভাবে ওভারকাম হবে? না, এখানে ধরেন এখনো কিছু মানে পদ্ধতিগত জায়গা থেকে হয়ে আছে, যেটা আমি বললাম যে জি অলরেডি আমাদের এই বিষয়ে যারা স্পেশালিস্ট তারা কিন্তু আলোচনা করেছে এবং 3টি পদ্ধতি তারা বলেছে। তো সেই জায়গা থেকে এটার উত্তরণের যে একদমই সুযোগ নেই, সেটি আমি মনে করছি না আর কি। জি আজিজুল বারী হেলাল, মানে এনসিপি যে গণপরিষদের কথা বলছে, জামায়াত ইসলাম বলছে যে রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমেই এটা করা যেতে পারে। আপনারা বলছেন যে 2 বছরের মধ্যে বাস্তবায়নের পক্ষে আপনারা, পরবর্তী সংসদ গঠনের 2 বছরের মধ্যে। তো সেটা এখন করলে অসুবিধা কি? মানে সেখানে কি কারণে, যেহেতু 2 বছর পরে করতেই হচ্ছে, তাহলে এখন হয়ে গেলে সেটা কি অসুবিধা? দেখেন, এখন করার যে সমস্যাগুলো সেটা কিন্তু আমরা বলেছি যে আপনার যদি সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে আপনার সংসদে যেতে হবে, সংসদে সেটা করবে। অন্য যদি যে আইনগুলো করতে হচ্ছে, যার সংবিধান পরিবর্তন করতে হবে না, সেটা আপনি প্রেসিডেন্টের অর্ডিন্যান্স বা আপনি নির্বাহী আদেশে করতে পারেন। এখন ইললজিক্যালি যদি বা ইররেশনালি বা আপনি আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করেন, সালাউদ্দিন ভাই যেটা বলেছে, পরে সেটা যদি চ্যালেঞ্জ হয়, এবং চ্যালেঞ্জ না হলেও ওই যে তিনি 2টো সংবিধানের কথা বলেছেন, এখন আইনের এই সমস্ত পক্ষে বিপক্ষে কিন্তু অনেক যুক্তি দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় যে জিনিসটা জরুরি ফর দ্য সেক অফ দ্য 24-এর গণ অভ্যুত্থান অ্যান্ড দ্য রিস্টাবলিশ দ্য ডেমোক্রেসি, আমাদের সবচেয়ে বড় যে প্রয়োজন, ঐক্যটা আমাদের দেখতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে। কারণ আপনি দেখেছেন যে ইতিমধ্যে আপনার বয়ান তৈরি হয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন করতে দেয়া হবে না। এই বক্তব্যটা আমাদের 24-এর গণ অভ্যুত্থানের সফলতাকে এবং 24-এর গণ অভ্যুত্থানকে কিভাবে বেহাত করে দিচ্ছে, যেটা কলকাতায় বসে হাসিনা বলছে 4000 কোটি টাকা সে নিয়েছে এবং এই নির্বাচনকে বানচাল করবে। এটা ধরেন পলিটিক্যাল নানান ধরনের কথাবার্তা হতে পারে, মানে পদ্ধতিগত যে বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে। আপনারা মানে সালাউদ্দিন আহমদ বলেছেন যে সংবিধান কে পরিবর্তন করলো, কিভাবে করলো, এই এখতিয়ার কারণেই আদালত এই প্রশ্ন করতে পারে বা করবেন। আদালত যদি আগেই সেটা মীমাংসা করে দেয়, আদালতে গিয়ে যদি সেটা সে মানে মীমাংসা হয়ে যায়, সেটা বলেছি যে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে যদি কোনো একটা নির্দেশনা দেয়, তাহলেও কিন্তু সেটা একটা আপনার নির্দেশনা হতে পারে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা যদি কোনো নির্দেশনা দেয় যে এগুলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যায় বিফোর দ্য ইলেকশন, সুপ্রিম কোর্টের একটা রায় আসতে পারে। কিন্তু আমি যেটা বলছি যে আপনি এখন যদি মাফিয়া হাসিনা যেটা চাচ্ছে
আমাদের দীর্ঘদিনের তর্ক বিতর্কের ফলে, 1 বছর তর্ক বিতর্কের ফলে আজকে মাফিয়া হাসিনার বয়ান কিন্তু ইতিমধ্যে টেলিভিশন পত্রপত্রিকায় চালু হতে শুরু করেছে, তাই না? তাহলে কি হচ্ছে, আমাদের 24-এর গণঅভ্যুত্থান বেহাত হয়ে যাচ্ছে। এজন্য বলছি যে আমাদের না, এই জুলাই সনদ নিয়ে কোনো বয়ান কি, জুলাই সনদ নিয়ে হাসিনার কোনো বক্তব্য, বয়ান এগুলি উনি আমার বলছেন, জানা নেই। হাসিনা বলছে যে তিনি ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হতে দেবে না। আচ্ছা, এইটা তো আপনাকে বলতে হবে, তাহলে কার নেতৃত্বে নির্বাচনটা হবে? আমরা চাই ডক্টর ইউনূসের নেতৃত্বেই নির্বাচন হোক এবং গণতন্ত্র ফিরে আসুক। তর্ক বিতর্ক করার প্রকৃষ্ট স্থান হলো আপনার সংসদ। এক্স্যাক্টলি। আমি একটু অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার কাছে একটু যেতে চাই, আপনার একটু মন্তব্য বা মানে প্রশ্ন যদি থাকে। আপনি মোটামুটি শুনলেন বিএনপি এবং এনসিপির যে অবস্থান। জি, ধন্যবাদ। আমি আমার সহ-আলোচকদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা দেখছি যে আসলে প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ আছে, নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং পলিসি আছে। সেই কারণে আমরা দেখছি যে জুলাই সনদের যে মৌলিক বিষয়গুলো, সবগুলো বিষয় ঐক্যমত সৃষ্টি করা সম্ভব হয়। আসলে ঐক্যমত সৃষ্টি করা এটা কঠিন, মানে সব বিষয়ে ঐক্যমত সৃষ্টি করা কঠিন। তাছাড়া সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা মানে একদিনে, 2 দিনে বা 1 বছরে করা সম্ভব না। তো এখন যেই বিষয়গুলোতে ঐক্যমত সৃষ্টি হয়েছে, সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মানে এখন তো আটকে আছে ওখানেই যে এটা বাস্তবায়ন হবে কোন পদ্ধতিতে। আমরা দেখি যে 3টা বিষয়, একটা হচ্ছে যে অধ্যাদেশ জারি করে সেই সংশোধন করা যায় কিনা, সংবিধানে অন্তর্ভুক্ত করা যায় কিনা। দ্বিতীয় বিষয়, কেউ কেউ বলছেন যে সাংবিধানিক আদেশের কথা বলা হয়েছে। আরেকটি হচ্ছে গণভোট। আমরা সেটা গণভোটের একটা দেখলাম, মানে জরিপও দেখলাম। তো যাই হোক, আমরা মনে করছি এখন যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা যেহেতু হচ্ছে না, প্রত্যেক রাজনৈতিক দল, আজকের পত্রিকায় দেখলাম যে প্রায় সবগুলো রাজনৈতিক দলই অনড়। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা আদালত একটা নির্দেশনা দিতে পারে যে কিভাবে এটা বাস্তবায়ন করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে যে তাদের দৃষ্টিভঙ্গি কি, যদি অনৈক্য সৃষ্টি না হয়, মানে ঐক্য সৃষ্টি না হয় বা সমঝোতা সৃষ্টি না হয় এগুলো বাস্তবায়নের ব্যাপারে, তাহলে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হবে। এবং অনৈক্য সৃষ্টি হলে তো আবার সেই ফ্যাসিস্ট বা আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হতে পারে বা নির্বাচনও দীর্ঘসূত্রিত হতে পারে। সেই ক্ষেত্রে তাদের আসলে আজিজুল বারী হেলাল আছেন এবং এনসিপির একজন নেতা আছেন, আমার আসলে নামটা ভুলে গেছি। তো তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তাদের মন্তব্য কি, যা তারা কিভাবে এই সমঝোতা করতে পারে এবং কিভাবে ঐক্য সৃষ্টি হতে পারে। শুরুতে একটু সাইফ মুস্তাফিজ, আপনার কাছে প্রশ্ন। জি, দেখুন, আমার পূর্বে যিনি আলোচক ছিলেন তিনি যথার্থই বলেছেন। মানে আমাদের মধ্যে যদি ওই ঐক্যটা না আসে, তাহলে আসলে যে ফ্যাসিবাদের যারা দোসর বা আওয়ামী লীগের যারা আছেন না কেন, তাদের সুবিধাটাই সব থেকে বেশি হবে। এবং তারা এটাই চাচ্ছে যে আসলে বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো আছে এবং মানে যারা স্টেক হোল্ডার আছেন না কেন, তাদের মধ্যে একটা মত পার্থক্য, মতবিরোধ তৈরি করে আসলে তাদের সুযোগটা তারা নিবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি বড় রাজনৈতিক দল, বড় জায়গা থেকে তারা আসলে এই জায়গাগুলোতে লিডিং পজিশনে থেকে আমার মনে হয় যে মেজর যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো এসছে, সেটা প্রক্রিয়াগত জায়গা থেকে কিভাবে এই সরকারের আমলেই করা সম্ভব, সেই ব্যাপারে আমার মনে হয় যে আগামীকালকে একটি বৈঠক আছে, মানে আজকে। তো সেখানে আমার মনে হয় যে এই সলিউশন গুলো বের করে আনা সম্ভব। আমি জুলাইতে যেরকম আমি দেখেছি যে আসলে সবগুলো শক্তি একসাথে যেভাবে মাঠে থেকেছে, আমার মনে হয় যে এখনো আসলে জাতির বৃহত্তর স্বার্থে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা একসাথে কাজ করবে এবং আমি তাদের প্রতি সেই আশাটা করব। ঐক্য আশা করছেন। আজিজুল বারী হেলাল, আপনার কাছে যে প্রশ্ন ছিল। আমি সাইফ মুস্তাফিজের সাথে একমত যে জুলাই সনদটা যেহেতু আমরা সবাই মেনে নিয়েছি যে জুলাই সনদটা আমরা ইমপ্লিমেন্ট করব, এখন কিভাবে ইমপ্লিমেন্ট করব, এর আইনি ভিত্তি আমরা কিভাবে দেব, এটা নিয়ে দেখেন বিএনপি কিন্তু দুটো লজিক্যাল কথা বলেছে এবং আরো একটি কথা বলেছে, সুপ্রিম কোর্টও একটি যদি এই ব্যাপারে কোনো কিছু বলে যে আউট অফ দ্য কনস্টিটিউশন কিভাবে আপনি এই জুলাই সনদটা আপনি বাস্তবায়ন করবেন, তাহলেও কিন্তু সেটা একটা আপনি ধরতে পারেন যে কিভাবে করা যাবে। কিন্তু আমি সাইদ মুস্তাফিজের সাথে একটা কথা বলতে হচ্ছে যে গণভোটের কথা যেটা বলা হচ্ছে, দেখেন গণভোট সাধারণত আমরা জানি যে কোনো একটা ইস্যুর উপরে হয়, কিন্তু আমাদের সনদে তো
অনেক নাম্বারস অফ ক্লেম, অনেক দাবি না আমাদের প্রায় 84টার মতো হবে। তা সেটা অর্থাৎ এতগুলো প্রশ্ন নিয়ে কিন্তু গণভোট হয় না, এটা একটা ইরেশনাল কথা। সুতরাং আমরা মনে করি যে আমাদের অভ্যুত্থানের সমস্ত যে জাতীয় নেতৃবৃন্দ ঐক্যমত কমিশনে বসছেন, তারা অন্তত জুলাই আপনার গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে গণ অভ্যুত্থানকে সফল করবার জন্য আপনার একটা ঐক্যমতে আমরা কিন্তু ঐক্যমতে পৌঁছে গেছি, এখন জি, বাস্তবায়ন। বাস্তবায়ন অবশ্যই সেটা নিয়েও এইটা যদি কেউ সেটা বাস্তবায়ন না করে তাহলে কিন্তু তার কনসিকুয়েন্সও ভালো হবে না, জি। এটা সবাই বোঝে। এবং বিএনপি এটা বোঝে বিদায় বিএনপি যেভাবে একাডেমিক্যালি এগুলো বিশ্লেষণ করছে, বুঝছে, কারণ আমরা 4বার দেশ পরিচালনা করেছি, আমরা সেই অভিজ্ঞতা থেকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে এটা হ্যাঁ, না হলে আমাদের সার্বভৌমত্ব গণতন্ত্র নষ্ট হবে। এক্স্যাক্টলি। আবুল কালাম আজাদ মজুমদার, এই পর্যায়ে আসলে কি দেখেন? মানে সবাই মানছেন, প্রয়োজনীয়তা বুঝতে পারছেন, কিন্তু একটা জায়গায় গিয়ে যেন মনে হচ্ছে যে আবার এক হতে পারছেন না, কিন্তু প্রয়োজনীয়তা অনুভব করছেন সবাই যে এটা আসলে এক হওয়া ছাড়া কোনো উপায় নেই, ঐক্যমতে আসতেই হবে। না, আমাদের তো আগামীকালকে আরেকটা বৈঠক আছে, তো সেখানেও এটা নিয়ে একটা ব্রেক থ্রু আসতে পারে। দেখা যাক, আমরা এখনই কোনো কনক্লুশন ড্র না করি, যেহেতু এখনও আলোচনাটা শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত আলোচনাটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আসলে ঐক্যমত্যে আসার সুযোগটা থেকেই যাচ্ছে। সো আমরা আশা করব, যেহেতু সবাই উপলব্ধি করছেন যে ঐক্যমত্যে আসা প্রয়োজন, কিছু ছাড় দিয়ে হলেও আমরা আশা করি যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যার যার অবস্থান থেকে এই উপলব্ধিটা জি, বাস্তবায়নে এগিয়ে আসবেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ ঐক্যমত্য কমিশনের মেয়াদও আর 2 দিন পরে শেষ হয়ে যাচ্ছে, কারণ এরপরে যদি আর নতুন করে মেয়াদ না বাড়ে তাহলে হয়তোবা আগামীকালকেই ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত সভা আমরা হয়তো দেখতে পারি। তো আমরা আশা করি যে এখনও শেষ সুযোগটা আমাদের সামনে আছে, সেই সুযোগটা ওনারা গ্রহণ করবেন, আশা করছি। অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল এবং একই সঙ্গে SM সাইফ মুস্তাফিজ, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আবুল কালাম আজাদ মজুমদার, আপনাদের দুজনকে সঙ্গে নিয়ে আরেকটি বিষয়ে একটু আলোচনা করব একটা ছোট্ট বিরতির পরে। নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম ওনারা জুলাই আন্দোলনের সহযোদ্ধা। তো মাহফুজ আলমের প্রতি যখন কোনো আক্রমণ ঘটে, খুব স্বাভাবিক নাহিদা ইসলাম আবেগ আপ্লুত হবেন। উনি এটাকে আমরা ওনার আবেগ ইমোশনাল আউটবাস্ট হিসেবেই দেখতে চাই, এবং ওনাকে আশ্বস্ত করতে চাই যে মাহফুজ আলম সরকারের একজন উপদেষ্টা। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তো অবশ্যই, পাশাপাশি সরকারের একজন উপদেষ্টা, এবং তাকে প্রোটেক্ট করা সরকারের দায়িত্ব, এবং এই দায়িত্ব পালনে সরকার যথেষ্ট সচেতন আছে। নিউ ইয়র্কে যখন ওনার উপর হামলার চেষ্টা করা হলো, আমাদের কনসুলেট থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনার নিউ ইয়র্ক পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী বাংলাদেশ কনসুলেট সেটার যে প্রোটেকশন, সেটা যে স্বাগতিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তারা দিতে বাধ্য, সেটা তাদেরকে জানানো হয়েছে, যেহেতু বাংলাদেশ কনসুলেটও আক্রান্ত হয়েছে। একই সাথে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। এবং আপনি আমাদের প্রেস সচিব ঘটনার পরপরই এই ঘটনার নিন্দা জানিয়ে ওনার যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে উনি একটা বক্তব্য রেখেছেন। এবং আজকেও আপনার যখন উনি গতকালকে আক্রান্ত হয়েছেন বলতে আমরা দেখেছি যে কিছু লোক ওনাকে উগ্র ভাষায় গালিগালাজ করেছে। তো আজকেও সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, এবং আজকের ঘটনাতেও বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যের যদি আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে অবশ্যই নেবে। যেহেতু মাহফুজ আলম একই সাথে জুলাই যোদ্ধা এবং সরকারের উপদেষ্টা, তার প্রতি সরকারের দায়িত্ব অনেক, এবং সরকার সেই দায়িত্ব পালনে সচেতন। আমরা ওনাকে আশ্বস্ত করতে চাই যে এই ঘটনার জন্য যা যা উপযুক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকার সবগুলোই নেবে। আচ্ছা, আমি একটু যুক্ত করে নিতে চাই ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট, যুক্তরাজ্য। ব্যারিস্টার শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা আলোচনা করছিলাম উপদেষ্টা মাহফুজ আলমের উপরে যুক্তরাজ্যে এক ধরনের আক্রমণ হয়েছে লন্ডনে।
এইটা আইনিভাবে আসলে যুক্তরাষ্ট্র মানে বাংলাদেশ যুক্তরাজ্যের সরকারের থেকে কতটা সাহায্য পেতে পারে? দেখেন, যেহেতু ইনসিডেন্টটা ইউনাইটেড কিংডমে হয়েছে, এখানে প্রচলিত আইনে পুলিশ ব্যবস্থা নিতে পারে। এখন যেহেতু উনি একটা বাংলাদেশের একজন হাই প্রোফাইল মানুষ, এবং আমি এটা খুব দুঃখজনক, এরকম ইনসিডেন্ট হওয়া উচিত না। এটা আমরা দেশের জন্য খুবই খারাপ। তো আমি এটা পুলিশ তাদের নেসেসারি স্টেপস নিবে, এবং এখান থেকে বাংলাদেশ হাই কমিশন সহযোগিতা করতে পারে। কিন্তু আমি এটাই বলবো যে এই ইনসিডেন্টটা নতুন না, এর আগেও এইরকম ইনসিডেন্ট ইউরোপের দেশগুলোতে হয়েছে। তো যেহেতু বাংলাদেশের কারেন্ট পলিটিক্যাল যে সিচুয়েশন, যেটা আমরা সবাই জানি, এরকম যদি বাংলাদেশের কোনো হাই প্রোফাইল কেউ যদি ইউরোপের কোনো দেশে আসে বা বিশ্বের যে কোনো দেশে যান, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উনারা একটু প্রোটেকশন নেওয়া উচিত, এবং ওপেন পাবলিকে উনারা চলাফেরা করা ঠিক হবে না। তো আমি, যেহেতু পুলিশ ইনভলভ ছিল, ওরা জানে যে কারা উনার উপর একজন নাগরিক, আমার দেশের নাগরিক, অন্য জায়গায় আমি ধরে নিলাম তিনি হাই প্রোফাইল নন, কিন্তু একজন নাগরিক অন্য আরেকটা দেশে যাবেন, তিনি স্বাধীনভাবে ঘুরবেন ফিরবেন, সেটাই তো স্বাভাবিক। সেখানে মানে কেন বাইরে যেতে বা আপনি মানে এই উপদেশ কি কারণে মনে হচ্ছে? যেহেতু বাংলাদেশের বাইরে মনে করেন ইউকেতে সবচেয়ে বড় হাব হচ্ছে কি বাংলাদেশি মানুষের। এখন এখানে অনেক পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হয় বাংলাদেশের, সব সেই জায়গা থেকে মেম্বার্স আছে, এবং এটা আপনারা ভালোভাবেই জানেন। এবং আপনারা জানেন যে অগাস্টের পরে যে ইউনাইটেড কিংডমে মানে আউটগোয়িং আওয়ামী লীগ পার্টির ওদের একটা বিরাট একটা হাব আছে, যার কারণেই আমি মনে করব এইসব কারণে উনারা প্রিকশনটা নেওয়া উচিত। একটা খবর একটু আমার চোখে পড়েছে, এটা নিয়ে একটু যদি আলোচনা করি, মানে আমি প্রশ্ন যদি কোনো থাকে, আবুল কালাম আজাদ মজুমদার এবং শফিকুল ইসলাম, আপনারাও এই আলোচনায় মানে ঢুকতে পারেন প্রশ্ন বা মন্তব্য নিয়ে। যুক্তরাজ্য সরকার অ্যাসাইলাম প্রার্থীদের আপিল প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। হোটেল থেকে রায়ের জন্য অপেক্ষমান আশ্রয় প্রার্থীদের সংখ্যা যাতে কমানো যায়, সেজন্য এই পরিকল্পনা নেয়ার কথা বলা হয়েছে। যুক্তরাজ্য সরকার বলছে যে একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে, যেখানে স্বতন্ত্র বিচারকরা দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করবেন। যুক্তরাজ্যে যারা বিভিন্ন সময়ে আশ্রয় চেয়েছেন তাদের থাকার জন্য কিছু হোটেলের ব্যবস্থা করা হয়েছিল। এই হোটেলগুলো অ্যাসাইলাম হোটেল নামে পরিচিত। মানে একটা প্রসঙ্গ এখানে একটু যোগ করি। জি, এই যে আপনার বাংলাদেশ সরকারের কোনো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা গেলে বিদেশে এই ঘটনাগুলো ঘটছে, এটার কিন্তু একটা বড় কারণ কিন্তু এই অ্যাসাইলাম। আপনি অনেকেই কিন্তু এখানে রাজনৈতিক কারণের চেয়েও নিজের অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনাটাকে আরও বাড়িয়ে তোলার জন্য সেখানে গিয়ে কিছু চিৎকার চেঁচামেচি করেন, এবং যাতে স্থানীয় কর্তৃপক্ষকে তারা দেখাতে পারেন যে বাংলাদেশের যারা সরকারি কর্মকর্তা আছে তাদের সাথে আমাদের মতবিরোধ আছে, আমরা বাংলাদেশে ফেরত গেলে আমরা এই ঘটনার প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারি, এবং সো আমাদের রাজনৈতিক আশ্রয়টা বিবেচনা করা হোক। এই যে এখানে যারা যায়, এরা যে সবাই খুব রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ হয়ে তাদের পলিটিক্যাল স্কোরটা সেটেল করার জন্য ওখানে যায়, বিষয়টা এরকম না। এখানে অনেকেই আছে যে আসলে তাদের রাজনৈতিক আশ্রয়ের সম্ভাবনাটাকে বাড়িয়ে তোলার জন্যও কিন্তু কেউ কেউ এই বাংলাদেশ থেকে এই উপদেষ্টা বা ঊর্ধ্বতন কর্মকর্তা গেলে একটু আশেপাশে চিৎকার চেঁচামেচি করে নিজের উপস্থিতিটা জানান দেওয়ার চেষ্টা করে স্থানীয় কর্তৃপক্ষের কাছে। জি, ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, আমি একটু বলতে চাই। জি প্লিজ। শফিকুল ইসলাম, জি। আপনাকে ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এই যে এই ঘটনাটা, উপদেষ্টা মাহবুব আলমের উপর যে হামলার চেষ্টা, সেটা আসলে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এবং বাংলাদেশ সম্পর্কে ব্রিটিশ সরকার এবং জনগণের একটা নেতিবাচক ধারণা তৈরি করছে। তো আমি বিশেষ করে ব্যারিস্টার তাজ শাহ, ওনার সাথে আমি একমত। যেহেতু
আমাদের সরকারের যে প্রতিনিধিরা বিদেশ সফর করলে যে কোনো রকম সিকিউরিটি আশঙ্কা রয়েছে, মানে ইনসিকিউরিটির আশঙ্কা রয়েছে বা হামলা বা কোনো কিছুর আশঙ্কা থাকলে ওই সংশ্লিষ্ট সরকারের কাছে প্রোটেকশন চাইতে পারে, আমাদের এম্বাসিগুলোর পক্ষ থেকে প্রোটেকশন চাইতে পারে, এবং প্রোটেকশন আমি মনে করি যে ওই সরকার প্রোটেকশন দিবে। যদি কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা থাকে বা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে প্রোটেকশন চাইতেই পারে। সেটা আসলে আমাদের এম্বাসিগুলো, আমাদের যে এম্বাসি আছে, হাই কমিশন আছে, তারা আগে থেকেই আবেদন করে ব্যবস্থা করতে পারে। এটা করা উচিত, যেহেতু বিদেশে বিভিন্ন দেশেই এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছে, তারা চাইবে যে এই সরকারের উপর, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা বর্তমানে বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, তাদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করতে চাইবেন, একটা তৈরি করতে চাইবেন, একটা অস্থিতিশীলতা তৈরি করতে চাইবেন, একটা সজাগ, একটা জাগরণ, রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে প্রোটেকশন চাইতেই পারে। আর এইটার একটা কারণ হচ্ছে যে মানসিক একটা চাপ সৃষ্টি করা এই আক্রমণের। আরেকটা কারণ হলো যেটা হলো অ্যাসাইলাম, যে বোঝানো হচ্ছে যে আমরা সরকার আমাদেরকে আমরা স্বদেশে ফিরে গেলে আমরা মামলা হামলা বা আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেই কারণে হয়তো আমরা দেশে যেতে পারছি না, সুতরাং আমাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে। হ্যাঁ, আবুল কালাম আজাদ এটা মজুমদার করে হয়তো তারা এটা সুযোগ নেওয়ার চেষ্টা যেটা বলছিলেন যে তারা আমরা মনে করি যে এখানে দুইটা বিষয় এক হতে পারে। ব্যারিস্টার শাহ একটু যুক্ত করতে চাইছেন। ব্যারিস্টার শাহ, এটা চাপ সৃষ্টি করা। জি ধন্যবাদ। এই যে অ্যাসাইলামের পারপাসে এইসব অ্যাক্টিভিটিসে ইনভলভ হওয়া, এটা উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো এটা মানে খুব ছোট এক সংখ্যক মানুষ হয়তো এটা করতেছে, মেবি ভেরি লিটল নাম্বার। কিন্তু আমরা যদি একটু পিছনে তাকাই, আমরা আউটগোয়িং প্রাইম মিনিস্টার যখন এখানে আসতেন আওয়ামী লীগের, উনি তো ফ্রিকুয়েন্টলি ইউকেতে ভিজিট করতেন, আপনারা দেখছেন সবাই নিউজে যে সেম থিং the BNP, Jamaat Islam, they did same thing, and also ছোট ছোট political parties গুলা। আর এখন তো as Dr. Islam said, the current situation is very unfavorable to some of the political parties, এবং এটা in the coming months আমি মনে করি এই সিচুয়েশনটা আরো খারাপ হবে। এবং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মানে এটা দেখছিলাম যে আমি যদি একটু বর্তমানে যে স্পেসিফিক প্রাইম মিনিস্টারের যে স্টেপস, জি আমি আমার দীর্ঘ 29 বছরের প্র্যাকটিসে যত কিছু দেখলাম, যে আমি বর্তমানে এগুলা আসলে কোনো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কোনো ইমিগ্রেশন আইন করা হইতেছে না, এন্ড অ্যাসাইলাম সিকারদের টার্গেট করা হয়েছে বিকজ they cannot control their border, they cannot control people coming to this country and making asylum application. And আপনি যেটা asylum house বলতেছেন, এটা সরকার একটা প্রস্তাব দিছে, কিন্তু এটা ব্রিটিশ সরকার সাকসেসফুল হওয়া ভেরি ডিফিকাল্ট, কারণ এখন ওরা আপিলের মাধ্যমে এগুলা ফাস্ট ট্র্যাক করে রিডিউস করার চেষ্টা করতেছে, কিন্তু কতটুকু সাকসেসফুল হবে এইটাও আমি একটা কোয়েশ্চন মার্ক দিব এটার উপর। আচ্ছা, মানে বলা হচ্ছে যে প্রায় 51,000 আপিলের রায় অপেক্ষমান আছে। কনজারভেটিভ পার্টি বলছে যে বর্তমান ব্যবস্থা সম্পূর্ণ বিশৃঙ্খল। অপরদিকে রিফর্ম ইউকে বলেছে যারা অবৈধ বা অনিয়মিত পথে এসেছে তাদের গণহারে বহিষ্কার করতে হবে। মানে পরিস্থিতি কি, এই যারা অ্যাসাইলামের অপেক্ষায় আছেন বা এই যে 51,000 এর মধ্যে বাংলাদেশিরা মানে কি সংখ্যক আছেন? ওয়েল, বাংলাদেশিরা আপনারা জানেন যে হিউজ নাম্বার অফ বাংলাদেশি ইয়াং জেনারেশন দে মাইগ্রেটেড আন্ডার কেয়ার ভিসা, ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, এবং গ্রেট মেজরিটি কিন্তু কাজ পায় নাই, এখানে লেখাপড়া কন্টিনিউ করতে পারে নাই। সো সাম অফ দ্য পিপুল এখন ডিউ টু দ্য চেঞ্জ অফ গভর্নমেন্ট ইন বাংলাদেশ অনেকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতেছে, ইট ইজ নট সেফ ফর মি টু গো ব্যাক। এবং আমরা তো জানি যে বাংলাদেশে স্টুডেন্টরা ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি সবাই কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকে, এবং এই বেসিসে ওরা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতেছে। এবং ইয়েস, অথরিটি মনে করতেছে বাংলাদেশ থেকে একটা হিউজ নাম্বার অফ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন কারেন্টলি সাবমিট করা হইতেছে, কিন্তু অলসো অ্যাট দ্য সেম টাইম
তাদের যে মেইন প্রবলেমটা যেটা হচ্ছে কি, তারা তাদের বর্ডার কন্ট্রোল করতে পারতেছে না। রাতের অন্ধকারে দেখা গেছে ডিঙ্গি নৌকা করে, ছোট নৌকা করে অন এভারেজ 1200-1300 মানুষ এখানে পাড়ি দেয় প্রত্যেক দিন। এবং ইউরোপের বর্ডারগুলা, স্পেশালি ফ্রান্সের বর্ডারটা যদি আমরা দেখি, এটা খুব খুব রিল্যাক্সড, এবং এই কারণে মানুষগুলা আসতে পারতেছে। এবং সরকার কি করবে, they in my opinion they do not know। এবং আপনি যেগুলা বলছেন এগুলা জাস্ট পলিটিক্যাল প্রপোজাল, যে আমরা এই টাফ মেজার গুলা নিব, কিন্তু কতটুকু সাকসেসফুল হবে ইজ ইয়েট টু বি সিন। এবং যেটা তারা ওয়ান ওয়ে সাকসেসফুল হয়েছে মানুষকে ডিটার করার জন্য, মনে করেন যারা এখানে অবৈধভাবে ঢুকবে, যে রিসেন্টলি যে আইনের পরিবর্তন হয়েছে, ইভেন দো আপনার ইমিগ্রেশন ঠিক হয়ে গেছে, আপনি যদি ভবিষ্যতে এখানে সেটেলমেন্ট পাওয়ার পরে যদি আপনি ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করেন, এইটা তারা আপনাকে রিফিউজ করতে পারে অন দ্য বেসিস দ্যাট আপনি অতীতে অবৈধভাবে আমাদের দেশে ঢুকছেন বা আমাদের ইমিগ্রেশন রুল ভঙ্গ করছেন, যার কারণে আমরা গুড ক্যারেক্টারের গ্রাউন্ডে তোমাদেরকে ব্রিটিশ সিটিজেনশিপ দিব না। এবং এই কারণে রিসেন্টলি আমরা যেটা দেখছি, একদম গণহারে আমি বলতে হবে যে মানুষের ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনগুলা রিফিউজ করতেছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারেন্ট ইফেক্ট। কিন্তু অ্যাসাইলুম ওরা 2016 সালে যেটা ফাস্ট ট্র্যাক প্রসিজার ছিল, ওইটা কোর্ট অফ আপিল বলে দিছে যে এটা অবৈধ। তো মানুষ অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করলে যে ডিটেইন করা হইতো, ওই আইনটা কিন্তু আবার নতুন এই সরকার রিইন্ট্রোডিউস করতে চাইতেছে, কিন্তু কতটুকু সাকসেসফুল হবে উই ডু নট নো। জি, কোনো প্রশ্ন থাকলে বা মন্তব্য করতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল জি জি মিস্টার তাজ শাহের কাছে, জি যে এই ধরনের মানে সরকারের কোনো উপদেষ্টা বা সরকারের কোনো প্রতিনিধির উপরে এর আগেও হামলা হয়েছে, বিশেষ করে তথ্য প্রেস সচিবের উপর, আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের উপর, এরপর হলো মাহফুজ তথ্য উপদেষ্টা মাহফুজ উপর। আমার এই প্রশ্ন হচ্ছে যে এই ধরনের হামলা করে কি ব্রিটিশ আইনে বা ব্রিটিশ নিয়মে বা ব্রিটিশ এরকম হামলা করে কি ওরা অ্যাসাইলাম পাওয়ার কোনো সুবিধা আছে কিনা, বা অ্যাসাইলাম পাওয়ার জন্য কোনো সুবিধা পেতে পারে কিনা? না, হামলা করলে যেটা দেখেন অ্যাসাইলুম অ্যাপ্লিকেশনে ওয়ান অফ দ্য এলিমেন্ট তারা দেখে, যেটাকে আইনের ভাষায় বলে সারপ্রাইজ অ্যাক্টিভিটিস, মানে তুমি দেশের বাইরে কোনো অ্যাক্টিভিটিসে ইনভলভ হইছো কিনা, যেটা পাবলিকে আসতে পারে এবং যার কারণে বাংলাদেশে তুমি রিটার্ন করলে অথরিটি মে বি ইন্টারেস্টেড ইন ইউ। সো দ্যার ইজ আ ল দেয়ার, কিন্তু এইটা নট নেসেসারিলি ইন মাই ওপিনিয়ন যে কাউকে সাকসেসফুল অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করে দিবে। কিন্তু আমি মনে করি যে যারা এগুলা ইনভলভ হইছে পিওরলি বিকজ they are against the authority, whether it's a caretaker government or other political parties, so ওরা তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো তারা এগুলাতে ইনভলভ হইছে। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার তাজউদ্দিন শাহ আপনাকে যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। জি দর্শক, আমরা এই পর্যায়ে একটা কিছু পত্রিকার শিরোনামগুলো দেখে নেব। আগামীকাল যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে সেগুলি আমরা একটু দেখব। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে ফিরে আসছে ৭১ জার্নালে, সেই সময় আমরা পত্রিকার শিরোনামগুলো দেখাতে পারবো আপনাদের। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই মুহূর্তে দেখে নেব আগামীকাল সকালে অর্থাৎ রাত পেরুলেই আপনার যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে সেই পত্রিকাগুলোর শিরোনাম। যুগান্তর, যুগপৎ কর্মসূচি দিচ্ছে জামায়াত চরমোনাই সহ কয়েকটি দল, জুলাই সনদ বাস্তবায়ন সহ ৪ দফা দাবি। জাকসুর বিজয়ের খবর আছে। দৈনিক ইনকিলাব, আওয়ামী জামায়াত বিরোধীরা কোণঠাসা, জামায়াত শিবিরের হুঙ্কারে মব জাস্টিসের শঙ্কায় জাহেদ। আমাদের সময়, খোদ অ্যাম্বুলেন্সেরই মুমূর্ষ দশা, অ্যাম্বুলেন্স সার্ভিস নীতিমালা প্রস্তুত। এছাড়া ভিপি জিতু, জিএস মাজহার। বণিক বার্তা, দ্রুতই শান্ত হয়ে আসছে নেপাল, রাষ্ট্রীয় অর্থ তসরুফের বিষয়ে গত ১ বছরেও শুরু হয়নি
আরেকটু দেখতে পারলে ভালো হতো। দৈনিক জনকণ্ঠ, সংসদ নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নে বিরামহীন কাজ করছে ইসি। খবরের কাগজ, ব্যয় 16,000 কোটি, অডিট আপত্তি 10,000 কোটিতেই, যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্প। সংবাদ প্রতিদিন, জাকসু নির্বাচনেও ভূমিধস জয় পেল ছাত্র শিবির, সরকারের সামনে 6 মূল চ্যালেঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্য ডেইলি অবজারভার, আফটার জাকসু শিবির উইন্স জাকসু ইলেকশন, আফটার ডাকসু, ওকে। Daily Times of Bangladesh, EC indulges in excessive foreign trips. এই ছিল মোটামুটি ছাপা পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। বাংলাদেশ শ্রীলঙ্কা আজকে একটা ম্যাচ ছিল, T20 এশিয়া কাপের ম্যাচ, সেটাতে বাংলাদেশ হেরেছে 6 উইকেটে। আপনি আপনার ক্যারিয়ারের একটা সময়ে স্পোর্টস জার্নালিজম করেছেন, সেই জায়গা থেকে, আর যারা স্পোর্টস জার্নালিজম করে তারা আসলে এটা কখনো ছাড়তে পারে না, এই খোঁজ খবর সবসময় তাদেরকে আসলে। আমি আজকে বাংলাদেশের ইনিংসের শুরুটা দেখেছিলাম, প্রথম ওভারটা মেডেন, তারপর আসলে একদম শুরুতেই 1-2 রানের মধ্যে 2টি উইকেট চলে গিয়েছে, 2 ওপেনারই। তো এরপর আসলে মোমেন্টামটা যখন এভাবে এরকম একটা ক্রুশিয়াল ম্যাচে চলে যায়, তখন বিশেষ করে T20-র মতো ম্যাচ যেখানে আসলে একবার মোমেন্টাম চলে গেলে এটা ফেরত পাওয়া খুব কঠিন, কারণ সময়টাই তো সংক্ষিপ্ত। বাংলাদেশ আজকে সেই পরিস্থিতিতেই পড়েছে এবং শুরুতে ব্যাটিংয়ের মোমেন্টামটা হারিয়ে আর ম্যাচে আর কামব্যাক করতে কোনো সুযোগ পায়নি। আমার মনে হয় সেটাই একটা বড় কারণ। তো আশা করি যে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে কি এরকম বেশি হয় না, একটা রাইভাল তৈরি হয়ে গেছে। শ্রীলঙ্কার সাথে তো বাংলাদেশ সিরিজ জিতেছে কিছুদিন আগে, কিন্তু এটা অনেক গিভ অ্যান্ড টেতে হতে পারে। আপনার তাদের প্রথম 2টা ওভার খুব ভালো বোলিং হয়েছে, সুইং করছিল আপনার আমাদের ব্যাটসম্যানদের, আমাদের ওপেনারদের ব্যাটিংটা অ্যাপ্রোচটা আমার পছন্দ হয়নি। আমি যে কতক্ষণ ব্যাটিংটা দেখেছি, আমার মনে হয়েছিল যে তারা বোলিংয়ের কোয়ালিটি না দেখেই চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছেন, এবং যে কারণে শুরুতেই আমাদের 2 ওপেনারই খুব হয়তো সম্ভবত 0 রানে আউট হয়ে গিয়েছেন, যে কারণে আমাদের পরবর্তী ব্যাটসম্যানরা আসলে চাপে পড়ে গিয়েছিলেন। জি, আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে ধন্যবাদ জানাই 71 জার্নালে আজকে যুক্ত হওয়ার জন্য টেবিলে। একই সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পুরো জার্নাল জুড়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এতক্ষণ 71 জার্নালের সঙ্গে আপনারা ছিলেন। আগামীকাল একই সময় 71 জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গেই পাবো আশা করি।